একটা ছোট্ট ঘোষণা করব। কিছু সংগঠন রয়েছে, জঙ্গলমহল থেকে শুরু করে কিছু নমশূদ্র, রাজবংশী, মতুয়া ভাইদের সাথে যারা দীর্ঘদিন ধরে কাজ করেছেন, এমন প্রায় 50টি গণসংগঠন আজকে তাদের প্রতিনিধিকে আমাদের এই মঞ্চে পাঠিয়েছে। আমরা সম্মানিত, আমরা আপ্লুত, আমরা গর্বিত, আমরা অভিষিক্ত। এবং তাদের প্রতিনিধিরা এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াইয়ে, বাংলার এই লড়াইয়ে সর্বস্তরে তাদের কর্মী সমর্থকদের নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি আজকের এই মঞ্চ থেকে সমর্থন ঘোষণা করছে। আমি নামগুলো চন্দ্রিমা ভট্টাচার্যকে অনুরোধ করব একবার পড়ে দেওয়ার জন্য। প্রথমেই পশ্চিমবঙ্গ বাউরি সমাজ উন্নয়ন সমিতি, তার সম্পাদক রাজ্যের বাবলু বাউরি এবং স্বরূপ বাউরি পুরুলিয়ার জেলা সম্পাদক। তারপর পশ্চিমবঙ্গ আদিবাসী একতা পরিষদ, শঙ্কর হাসদা সভাপতি, রবীন্দ্রনাথ সোরেন সহ সম্পাদক। আদিবাসী ভূমিজ মহিলা জুয়ান গাঁওতা, তার নেত্রী ছবি সিং। ঝাড়গ্রাম কল্যাণী সিং, ছবি সিং এবং কল্যাণী সিং। ঝাড়গ্রাম জেলা আদিবাসী ভূমিজ সমাজ রূপচাঁদ সিং সর্দার এবং পরিতোষ সর্দার। আদিবাসী ভূমিজ ভাষা পরিষদ মুচিরাম সিং, নিত্যলাল সিং, বিশ্বনাথ সর্দার। মুন্ডা প্রতিনিধি নির্মল সিং, সুব্রত সিং। রাজি পাড়হা স্বর্ণ প্রার্থনা সভা ভারত, তার থেকে আসছেন দেবদুলাল মুর্মু। এরপর পুরুলিয়া জেলা তফসিলি জাতি বাউরি সমাজ কল্যাণ সমিতি দয়াময় বাউরি। একটু তাড়াতাড়ি পড়ো। পূর্বাঞ্চল আদিবাসী কুর্মী সমাজ সুনীল কুমার মাহাতো। মেদিনীপুর লোধা সবর কল্যাণ সমিতি বলাইচন্দ্র নায়েক অনাদি দণ্ডপথ। পশ্চিমবঙ্গ ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতি রামপদ সিং সর্দার, কৃষ্ণপদ সিং সর্দার। বঙ্গীয় আদিবাসী মাহালি সমাজ কল্যাণ সমিতি ধীরেন মাহালি। সুন্দরবন আদিবাসী জাগরণ সমিতি রেণুকা সর্দার, কণিকা সর্দার। সংগ্রামী আদিবাসী মঞ্চ সুবল চন্দ্র সর্দার, নারায়ণ সর্দার। ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজ ধনঞ্জয় সর্দার, বাবলু সিং পাতার, রামকৃষ্ণ সিং পর্দার। পুরুলিয়া জেলা বাউরি সমাজ পিন্টু বাউরি। রাঢ় বঙ্গ বাউরি সমাজ দেবনাথ বাউরি। অল বেঙ্গল দলিত সমাজ কল্যাণ সমিতি প্রদীপ বান্সফোর আর বীরা রাজু। এবার বলুন তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আমরা কারা? তৃণমূল। লড়ছে কারা? তৃণমূল। লড়বে কারা? তৃণমূল। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, জিততে হবে, জিততে হবে, জিততে হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আমি বলবো খেলা হবে, আপনারা বলবেন জিততে হবে। খেলা হবে, জিততে হবে, খেলা হবে, জিততে হবে, খেলা হবে, জিততে হবে, খেলা হবে, জিততে হবে। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস মামাটি মানুষ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। জয় বাংলা। এবার আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে, রাষ্ট্রীয় গীত গেয়ে, জাতীয় সঙ্গীত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার মাটি বাংলার জল আমাদের রাজ্য সঙ্গীত, ওটা প্রথম হয়। এবং জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হে। আমি ইন্দ্রনীল সেন, বাবুল সুপ্রিয় যারা আছেন তাদের বলবো মাইকটা ধরতে। লাইভ যে ছবি আমরা তুলে ধরলাম সেখানে দেখতেই পেলেন যে চমক, একের পর এক চমকের কথা, একের পর এক চমকের কথা বলেছিল তৃণমূল কংগ্রেস। আর দেখা গেল সেখান থেকে আমরা দেখতে পেলাম আজ ব্রিগেডের মঞ্চ থেকে, ব্রিগেডের যে সভা সেখান থেকে একের পর এক চমক দেখা গেল। প্রার্থী তালিকায় চমক দেখা গেল যেমন, তেমনি আমরা দেখতে পেলাম
বেশ কিছু নতুন মুখ, সেটা রচনা ব্যানার্জি, তাকে দেখা গেল হুগলির প্রার্থী হতে। অন্যদিকে ইউসুফ পাঠান, যিনি কেকেআরের হয়ে খেলেছেন, সেই ইউসুফ পাঠান ক্রিকেটার, তাকেও দেখা গেল বহরমপুরের হয়ে প্রার্থী তিনি হচ্ছেন। এরকম ধরনেরই একাধিক নামে চমক দেখা গেল, অর্থাৎ যে চমকের কথা তৃণমূলের তরফ থেকে জানানো হচ্ছিল এবং তারপর সমস্ত ক্যান্ডিডেটদের নিয়ে, সমস্ত প্রার্থীদেরকে নিয়ে জনগণের মাঝে যে র্যাম্প করা হয়েছে, সেই র্যাম্পে হাঁটতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে আমরা দেখতে পেলাম তমলুক থেকে দেবাংশু ভট্টাচার্য তাকে প্রার্থী করা হলো। তমলুকে দেবাংশু ভট্টাচার্য তাকে প্রার্থী করা হলো। ভীষণ ইন্টারেস্টিং ভাবে রচনা ব্যানার্জি, তাকে হুগলি থেকে প্রার্থী করা হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছিলাম সেই সমস্ত ছবি এবং এর পাশাপাশি ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিই লড়বেন, যেমনটা জানা যাচ্ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিই লড়তে চলেছেন, কিন্তু যে জায়গাগুলোকে নিয়ে ভীষণভাবে চর্চা হচ্ছিল যে তমলুকের ক্ষেত্রে কে প্রার্থী হবেন, দেবাংশু ভট্টাচার্য তাকে প্রার্থী করা হয়েছে। এই তমলুকেই বিজেপির তরফ থেকে হয়তো খুব সম্ভবত অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি প্রার্থী হতে চলেছেন বলে এখন অবধি আমরা জানতে পারছি, যদিও এটা সম্ভাবনা। এখন অবধি দ্বিতীয় দফার যে লিস্ট, সেটা বিজেপির তরফ থেকে প্রকাশ করা হয়নি। তবে যে তালিকা আমরা পেয়েছি সেখান থেকে দেখা যাচ্ছে ইতিমধ্যেই যে জল্পনা শুরু হয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি হয়তো তমলুক থেকে প্রার্থী হতে চলেছেন বিজেপির হয়ে। সেই তমলুক থেকেই দেবাংশু ভট্টাচার্য তাকে প্রার্থী করা হয়েছে। সায়নী ঘোষ, যেখানে মিমি চক্রবর্তী তিনি সাংসদ ছিলেন, সেই সায়নী ঘোষকে সেখান থেকে যাদবপুর থেকে সেখানে প্রার্থী করা হলো সায়নী ঘোষকে। অন্যদিকে আপনাদেরকে জানিয়ে রাখবো বসিরহাটের ক্ষেত্রে সেখানেও দেখা গেল না নুসরত জাহানকে এবারে টিকিট দেওয়া হয়নি। বসিরহাটের ক্ষেত্রে হাজী নুরুল ইসলামকে সেখানে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে আপনাদেরকে জানিয়ে রাখবো অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাটালের ক্ষেত্রেও আমরা দেখতে পেলাম দীপক অধিকারী ওরফে দেব, তাকেই প্রার্থী করা হলো ঘাটালে। ডায়মন্ড হারবারের সাংসদ, ডায়মন্ড হারবার থেকে এবারেও লড়তে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীপক অধিকারী ঘাটাল থেকে, দেব ঘাটাল থেকে প্রার্থী হচ্ছেন দীপক অধিকারী। আমরা দেখলাম বীরভূম থেকে শতাব্দী রায়, তাকে প্রার্থী করা হয়েছে। আসানসোল থেকে শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করা হয়েছে আসানসোল থেকে। কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ইন্টারেস্টিং ভাবে আমরা দেখতে পেলাম যে জল্পনা চলছিল রচনা বন্দ্যোপাধ্যায় তিনি কে এবার রাজনীতির ময়দানে, হ্যাঁ তেমনটাই দেখা গেল। হুগলি থেকে প্রার্থী করা হলো রচনা ব্যানার্জিকে। ইউসুফ পাঠান, যে নামটা হয়তো খুব একটা জল্পনা চলছিল না, ইউসুফ পাঠান, তাকে দেখা গেল বহরমপুর থেকে প্রার্থী করা হয়েছে ইউসুফ পাঠানকে। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে বসিরহাট থেকে হাজী নুরুল ইসলাম তাকে প্রার্থী করা হয়েছে, যেখানে আমরা দেখলাম যে নুসরত জাহান তাকে এবারে টিকিট দেওয়া হয়নি, এবারে হাজী নুরুল ইসলামকে সেখানে প্রার্থী করা হয়েছে বসিরহাটের ক্ষেত্রে। যাদবপুর থেকে এবারে প্রার্থী হয়েছেন সায়নী ঘোষ। ব্যারাকপুরে পার্থ ভৌমিক ব্যারাকপুর থেকে পার্থ ভৌমিককে প্রার্থী করা হয়েছে। কলকাতা দক্ষিণে মালা রায়, তাকে প্রার্থী করা হয়েছে। কলকাতা উত্তর সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাকে প্রার্থী করা হয়েছে। তমলুকের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, রানাঘাট থেকে মুকুটমণি অধিকারী। সমস্ত প্রার্থী তালিকা একের পর এক স্ক্রিনে আসছে। টিভি9 বাংলায় লাইভ যে ছবি আপনারা দেখছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং আমরা দেখলাম সমস্ত প্রার্থীদেরকে নিয়ে সঙ্গে নিয়ে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে র্যাম্প করা হয়েছে আজ ব্রিগেডের জনগর্জন সভায়, সেখান থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বিষয়টা, 42 জন প্রার্থীর নাম ঘোষণা করলো তৃণমূল কংগ্রেস। যে চমকের কথা তৃণমূলের তরফ থেকে জানানো হচ্ছিল জনগর্জন সভায়, একের পর এক চমক। আমাদের পলিটিক্যাল ব্যুরো চিফ রাজা চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে। রাজার সঙ্গে কথা বলবো। রাজা, যে চমকের কথা বলা হচ্ছিল ব্রিগেড থেকে, জনগর্জন সভা থেকে একের পর এক চমক, বিশেষ করে রচনা ব্যানার্জির ক্ষেত্রে আমরা যদি দেখি, জল্পনা চলছিল যে তিনি এবার টিকিট পেতে চলেছেন কিনা, তাকে টিকিট দেওয়া হলো। অন্যদিকে বসিরহাটে আমরা দেখলাম নুসরত জাহান, তার নাম নেই। এই ধরনের আরো একের পর এক চমক। অবশ্যই দেখো তন্নিষ্ঠা, যেগুলো নাম এতক্ষণে জনতা জেনেই গেছেন টিভি9 বাংলার মাধ্যমে, কিন্তু যেগুলো ফিচার্স, বড় বড় ফিচার কি কি? এক, বৃদ্ধতন্ত্রের অবসান চেয়েছিলেন দলের একটা অংশ,
রাজা রাজা তোমাকে একটু থামাতে বাধ্য হচ্ছে, তুমি একটু আমাদের সঙ্গে থাকো। সুকান্ত মজুমদার এই মুহূর্তে কি বলছেন শোনাবো আপনাদের। ভাইপো বলছে, পিসি বলছে মোদি বহিরাগত, তাহলে ইউসুফ পাঠান বহিরাগত নয় কারো কোন যুক্তি? প্রার্থী তৃণমূলে কীর্তি আজাদ তো বিহার দিল্লির লোক, দিল্লি বিহারের লোক, বাঙালি পেল না নাকি? বাঙালিদের এত দুরবস্থা, তৃণমূল কংগ্রেস বাঙালি ক্যান্ডিডেট পাচ্ছে না আর মুখে বাংলা বাংলা কথা বলছে। সুকান্তদা সামগ্রিকভাবে প্রার্থী তালিকা কি ভাবছেন, লড়াই সবাইকে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী তালিকা হয়েছে তাদের সবাইকে দ্বিতীয় স্থান অর্জনের জন্য অগ্রিম শুভেচ্ছা থাকবে। ধন্যবাদ। বিধায়ককেও প্রার্থী করা হচ্ছে, প্রচুর বিধায়ক মন্ত্রী সবাইকে, আমার বিরুদ্ধে তো প্রার্থী খুঁজে না পেয়ে যে মন্ত্রীকেই করতে হলো, মন্ত্রীকে বুড়ো বয়সে এবার হাঁটতে হবে, আর কি করার আছে। ওনার জমিদারি নাকি হতে দেবে না। রাজা চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। রাজা, সুকান্ত মজুমদার তিনি ইতিমধ্যেই যারা প্রার্থী তালিকা যাদের যাদের নাম উঠে এলো, বিশেষ করে ইউসুফ পাঠান, সমস্তটা নিয়ে ইতিমধ্যেই তোপ দাগতে শুরু করে দিয়েছেন, বহিরাগত বলছেন তিনি। হ্যাঁ অবশ্যই, দেখো সেটা বিজেপি নেতার বক্তব্য, কিন্তু এই মুহূর্তে ইউসুফ পাঠান বিরাট চমক। ভারতীয় পেসার, প্রাক্তন ভারতীয় পেসার, সম্ভবত এখনো আইপিএল খেলেন ইউসুফ পাঠান, বড় চমক। এবং এমন একটা কেন্দ্রে দেওয়া হলো যেখানে তিনি অ্যাপলিটিক্যাল ক্যান্ডিডেট, দেওয়া হলো কার বিরুদ্ধে? বহরমপুরে অধীর চৌধুরীর বিরুদ্ধে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস এইখানে সেলিব্রিটি এমন একজনকে দিল লড়াইটা ঘেঁটে দেওয়ার জন্য। অত্যন্ত স্ট্র্যাটেজিক একটা পদক্ষেপ, এইটা মাথায় রাখতে হবে। ইউসুফ পাঠান এলে কিন্তু তখন রাজনীতির খেলাটা বদলে যাবে, তার কারণ গোটা দেশ তাকে চেনে। এবং বহরমপুর যেখানে সংখ্যালঘু ভোটের আধিক্য আছে, মুর্শিদাবাদ জেলা, ইউসুফ পাঠান নিঃসন্দেহে বড় নাম, চমকের নাম। পলিটিক্যালি বড় নাম বলবো না, চমকের নাম। ভোটের বোতাম কোন দিকে টিপবে কিছুটা হলেও জনতা কনফিউজ হতে পারে যদি না কনভেনশনাল রায় হয়। দ্বিতীয় কথা, রচনা বন্দ্যোপাধ্যায় টেলিভিশনের দৌলতে দিদি নাম্বার 1, এইটা বাংলার মধ্যবিত্ত সমাজে হাউস হোল্ড নেম। রচনা বন্দ্যোপাধ্যায় এক কথায় বলতে গেলে এটা একটা বড় চমক। আবার যাদের প্রতি তথাকথিতভাবে জনতার কিছুটা দলেরও অরুচি কোট আনকোট কথাটা বলবো, তারা কিন্তু বাদ চলে গেলেন। বোঝাই যাচ্ছিল নুসরাতের পারফরম্যান্সে সবথেকে উল্লেখযোগ্য নাম অর্জুন সিং। রাজা, আমি পিউ কথা বলছি, আমি আবার আসবো এই অর্জুন নিয়ে। আমি একবার সৌরভের কাছে যাই। সৌরভ, তুমি প্রথম দেখিয়েছিলে, এক্সক্লুসিভ আমরাই দেখিয়েছিলাম, অর্জুন বাদ পড়ছেন। শেষ পর্যন্ত সত্যি অর্জুনকে সরিয়ে পার্থ ভৌমিক, অর্জুন কি তাহলে থাকছেন তৃণমূলে? এটা খুব বড় প্রশ্ন যে অর্জুন সিং এই ঘটনার পর আজকে তিনি মঞ্চে কিন্তু বসেছিলেন, সেই ঘটনার পর তিনি আদৌ এই দলে থাকবেন কিনা, নাকি যে জল্পনাটা শোনা যাচ্ছে যে অর্জুন সিং আবার বিজেপিতে ফিরে যেতে পারেন, এটা কয়েকদিন ধরেই রাজ্য বিজেপি বলছে, সেটাই কি তাহলে সত্যি হতে চলেছে? আমাদের কিন্তু এবার অনুসন্ধিৎসু দৃষ্টি নিয়ে তার দিকে, তার বিভিন্ন পদক্ষেপের দিকে নজর রাখতে হবে। পিউ, একটা কথা বলতে ইচ্ছে করছে, সেটা হলো যে এতদিন ধরে যে তৃণমূল কংগ্রেসের এত প্রার্থী তালিকা বেরিয়েছে, কোথাও স্থানীয় বিধায়ক বা মন্ত্রীকে এত বিপুল পরিমাণে সংসদে প্রার্থী করা হয়নি। সিটিং এমএলএ, সিটিং মিনিস্টার, তাদেরকে সংসদে প্রার্থী করা হচ্ছে, এটা কিসের ইঙ্গিত? এটা নিঃসন্দেহে একটা প্রশ্ন। 2, অর্জুন সিং একটা বড় ব্যাপার। অর্জুন সিং টিকিটই পেলেন না, সেটা টিকিট পেলেন পার্থ ভৌমিক, যিনি অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত। অর্জুনের ঘরে ফেরাও কিন্তু অভিষেকের হাত ধরেই হয়েছিল। তৃতীয়, এবার পশ্চিমবঙ্গ এই হাই ভোল্টেজ ভোটে স্বামী স্ত্রীর লড়াই দেখবো আমরা। সৌমিত্র খাঁয়ের বিপরীতে তার স্ত্রী সুজাতা খান। অবশ্যই এই গুরুত্বপূর্ণ দিকগুলো রয়েছে সায়নী, রয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়। তবে এত সিটিং এমএলএ কে কেন টিকিট, এটা কিন্তু নিঃসন্দেহে একটা প্রশ্ন উঠছে। একদম সৌরভ, আমার সঙ্গে থাকো, আমি আবার রাজার কাছে ফিরবো। রাজা, ইউসুফ পাঠান নিঃসন্দেহে সব থেকে বড় চমক আজকের প্রার্থী তালিকায়। এরকম একটা নাম যে সত্যি আসতে পারে কেউই ভাবেনি, কিন্তু ইউসুফ কেন? আমরা যদি একটু বহরমপুরের ডেমোগ্রাফিটা দেখি, ভাগীরথীর দুপারে দু রকমের ভোট ব্যাংক, এক পক্ষকে নিশ্চিত করতে কি ইউসুফের মতো ক্যারেক্টার? দেখো, ইউসুফ এমনিতে তিনি স্পিনার এবং পিঞ্চ হিটার, পলিটিক্সে তিনি কমন পিঞ্চ হিট করতে পারবেন সেটা এবার দেখতে হবে। এবং এইখানে বহরমপুরে বারবার যেটা ক্যারেক্টার, অধীর চৌধুরীকে হারানো না খুব কঠিন। কনভেনশনাল পলিটিক্যাল প্রার্থী দিয়ে অধীর চৌধুরীকে হারানো কঠিন। এখানে টমেটো ভার্সেস অ্যাপল,
তুমি যদি টমেটোর সঙ্গে আপেলের তুলনা করো তাহলে কোন দিকে যাবে? দুটো দু রকমের ক্যারেক্টারিস্টিক ফিচার, এই জন্য এমন একটা নাম বাছাই করা হলো। আমরা সোজা বাংলায় বলতে পারি অধীর চৌধুরীর চ্যালেঞ্জটা শক্ত হলো ইউসুফ পাঠান হওয়ায়। দেখো সেটা খুব সহজ কথা, এই মুহূর্তে বসে আমি এইটা বলতে পারবো না অধীর চৌধুরীর চ্যালেঞ্জ শক্ত হলো কিনা। দুটো হতে পারে, হয় একটা সুইপিং ব্যাপার চলে আসবে, অথবা এমন হতে পারে কোনো লড়াই হবে না। দুটোর মধ্যে একরকম হতে পারে। যেমন এই বহরমপুরেই একবার ইন্দ্রনীলকে পাঠিয়ে তিনি একবার সেখানে বাঘ মারতে চেয়েছিলেন, সেই লড়াইয়ে কিন্তু প্রায় 3 না 3.5 লক্ষ ভোটে অধীর চৌধুরী জিতে গিয়েছিলেন, হয়নি। ফলে একবার ডেভিডকে দাঁড় করিয়েছিলেন, সেটাও হয়নি। ফলে প্রশ্ন হচ্ছে পলিটিক্যাল ক্যান্ডিডেট দিলে, যারা এক্সিস্টিং বিধায়ক মন্ত্রী তাদের দিলে যে মুর্শিদাবাদে খুব একটা লাভ হয় না, এটা তৃণমূল বুঝেছে সম্ভবত, ফলে ইউসুফ পাঠানকে দেওয়া হয়েছে। আর বিধায়ক যেটা সৌরভ তুল্য, অনেকগুলো নাম পর দেখো, জগদীশ বসুনিয়া সম্ভবত এখন উনি সিতাইয়ের বিধায়ক, নির্মল চন্দ্র রায়, কেন তাকে বাঁচা হলো? ধূপগুড়ি উপনির্বাচনে জিতেছেন, অত্যন্ত ভদ্র ইমেজ, মাস্টার মশাই, একবারে কয়েক মাস আগে জিতেছেন, ফলে ওই উইনিং ওয়েভটা তার সঙ্গে এখনো রয়েছে, মানে যে জয়ের হাওয়াটা তার গায়ে এখনো লেগে রয়েছে। তৃতীয় হচ্ছে কৃষ্ণ কল্যাণী, রায়গঞ্জ, নো ডাউট ভালো ক্যান্ডিডেট এবং শক্ত মোকাবিলা করবেন। জুন মালিয়া, যারা এই অভিনেত্রী, অভিনয় জগৎ থেকে এসেছেন এবং দলে খেটে কাজ করেন, মোটামুটি ভাবমূর্তি তৈরি করতে পেরেছেন। জুন ইজ ওয়ান অফ দেম, মেদিনীপুরে ভালো কাজ করেছেন, তার পারফরমেন্স ভালো, তাই জুন মালিয়া বিধায়ক থাকা অবস্থায়। পার্থ ভৌমিক, রিয়েল ব্যাটল হবে আবার ব্যারাকপুর। আমরা কি আবার 2019-এর পুনরাবৃত্তি দেখতে চলেছি? এটা একটা বিরাট ব্যাপার। দেখো এখনো এই প্রশ্নের উত্তর নেই যে অর্জুন সিং যিনি ফিরলেন তৃণমূলে, তৃণমূল থেকে টিকিট পেলেন না, তিনি তৃণমূলেই থেকে গেলেন কিনা। হয়তো আজ সন্ধে বা আগামীকাল যখন অন্য দলের প্রার্থী তালিকা ঘোষণা হবে, আমরা জানি না, রাজনীতিতে সব সম্ভব, সব জল্পনা বাস্তব হতে পারে, অর্জুনের নাম হয়তো অন্য কোনো প্রার্থী তালিকা দেখা যেতে পারে। মানে ব্যারাকপুরটা একটা তপ্ত, একটা তাওয়া হয়ে থাকলো, এটা এ নিয়ে কোনো সন্দেহ নেই, তাই তো রাজা? হ্যাঁ অবশ্যই ব্যারাকপুরের দিকে নজর রাখতে হবে, কারণ ব্যারাকপুর 2019-এর পর থেকে একেবারে ব্যাটল ফিল্ড হয়েছিল, বহুদিন ধরে ব্যারাকপুর অশান্ত ছিল। আবার কি ব্যারাকপুরে সেই পুরনো ছবি দেখা যাবে? এটা একটা বড় প্রশ্ন। পার্থ ভৌমিক, অবশ্যই বলছিলাম, অনেক ক্ষেত্রেই পার্থ ভৌমিকের প্রমোশন হয়েছে, শুধু টিকিট পাওয়ার ক্ষেত্রে নয়। পার্থ ভৌমিকের নাম আগে থেকেই জল্পনায় ছিল, অনেক ক্ষেত্রেই প্রমোশন হয়েছে, একেবারে অভিষেকের রাইট হ্যান্ড তাকে বলা হয়। একদম। মুকুটমণি অধিকারী, রানাঘাট দক্ষিণ, একদম মতুয়া বেল্ট, সবে তিনি দলবদল করলেন এবং নীরবে, একে বলেন নীরব ঝটকা, সেই নীরব ঝটকা তৃণমূল দেওয়ার চেষ্টা করেছে। এই দুদিন আগে অভিষেকের পাশে তিনি হাঁটলেন। দেখো আমার আরো দুটো আসন নিয়ে রাজা প্রশ্ন রয়েছে, এক তো কলকাতা উত্তর এবং দ্বিতীয় যাদবপুর। যাদবপুরে সায়নী আমরা দেখেছি তিনি ফাইট দিয়েছিলেন অগ্নিমিত্রাকে 2021-এ, কিন্তু তাকে যাদবপুরের মতো, যাদবপুর সিটটার কিন্তু একটা বড় ইতিহাস রয়েছে, বহু গণ্যমান্য ব্যক্তি আমরা দেখেছি যাদবপুর থেকে দাঁড়িয়েছেন। যাদবপুরে অদ্ভুত একটা কসমোপলিটন জায়গা, যেখানে খুব শিক্ষিত একটা ভীষণ নিশ ভোটার রয়েছেন, আবার অনেকটা যেন পিছিয়ে পড়া কোথাও সেরকম ভোটারও রয়েছেন। তো সব মিলিয়ে ভাঙড় এই মুহূর্তে আইএসএফ এর দখলে। যাদবপুরটা কি সত্যি ডাইসি? সেখানে সায়নীর মতো মুখকে দাঁড় করানো তৃণমূলের কাছে এটা কি চ্যালেঞ্জ হিসাবে অ্যাকসেপ্ট করা, মানে কতটা এগিয়ে রইল তৃণমূল, নাকি পারলো না? এই যে দেখো, সম্ভবত মিমিকে চেঞ্জ করা হতো না, তার কারণ শেষের দিকে মিমির কিন্তু প্রথম দিকে জনসংযোগ যথেষ্টই ছিল, জনতার দরবার খুলে তিনি সোনারপুরে বসতেন, পরের দিকে সেটা ফেড আউট করে গেল, কোথাও মিমির সঙ্গে দলের ইনভলভমেন্ট কমে গেল। প্লাস ওই যে যখন সেই ভুয়ো ভ্যাকসিনের প্রসঙ্গটা এলো, তখন একটি বিতর্কে মিমি চক্রবর্তী তখন তিনি জড়িয়ে গেলেন, হয়তো পরের দিকে জনসংযোগ আস্তে আস্তে কমে গিয়েছিল। তাছাড়া তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন আর দাঁড়াবেন না, সম্ভবত তিনি জেনে গিয়েছিলেন তাকে দেওয়া হবে না। আর এক মন্ত্রীর এক ঘনিষ্ঠ নেত্রী, তার নামও যাদবপুরের ক্ষেত্রে বেঁচে উঠেছিল, নাম যখন আসেনি আমি আর নামটা উল্লেখ করতে চাই না, কিন্তু তিনিও সম্প্রতি একটি বিতর্কে জড়িয়ে গিয়েছিলেন। ফলে রাজা তোমার কাছে আমি আবার আসবো। এই মুহূর্তে দিলীপ ঘোষ বিজেপি নেতা আমার সঙ্গে রয়েছেন। দিলীপ বাবু, তৃণমূলের 42টা প্রার্থী তালিকা প্রকাশের ঢংটাই চমক, প্রার্থীর তালিকাতেও চমক, ইউসুফ পাঠানের মতো ক্যারেক্টার তাদের ইনক্লুড করা হলো, কীর্তি আজাদ, কি আপনারা কিভাবে দেখছেন? কোথাও কি এই চমকের ধাক্কাটা অন্য দলগুলোকে ভুগতে হবে আপনাদেরও? না, যারা বাঙালি নিয়ে তো বড় কথা বলেন, বহিরাগতদের বিরুদ্ধে আন্দোলন লড়াই, গুজরাট থেকে কেউ এলে তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন, তাদেরকেও গুজরাট থেকে লোক আনতে হচ্ছে। কীর্তি আজাদ, ইউসুফ পাঠান বা শত্রুঘ্ন সিনহা, এরা কি বাঙালি? এরা বাঙালি গর্ব। তো বাংলার মধ্যে যোগ্য লোক পাওয়া যাচ্ছে না কেউ। যদি বাংলার কেউ যোগ্য লোক হয়, নামি লোক, গাঙ্গুলি বাবুর মতো, তার বিরুদ্ধে লেগে যান।
আর বাইরের থেকে লোক নিয়ে এসে বাঙালির অধিকারকে ছিনিয়ে নিয়ে রাজনীতি করছেন, তার মানে তাদের ক্রেডিবিলিটি বলে কিছু নেই, আর কি বিশ্বাসযোগ্যতাই নষ্ট হয়ে গেছে। আর বাঙালির মধ্যেও যোগ্য লোক খুঁজে পাচ্ছেন না ওনারা। সে তো আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠতে পারে, আপনারা পবন সিং এর নাম অ্যানাউন্স করে দিয়েছেন, বাংলায় লোক কম পড়েছিল, এই প্রশ্ন তখনও উঠেছিল। আমরা তো সর্বভারতীয় পার্টি, আমরা সবসময় করে থাকি, এক জায়গার লোককে আরেক জায়গায় নিয়ে গিয়ে জিতিয়ে নিয়ে আসি করি। তো আমরা তো ছিলাম বাইরের লোক, এখন তারা কেন সেই দিকে যাচ্ছেন? তারা তো বিরোধিতা করেছে। দিলীপ বাবু, বিজেপি থেকে আসা 5 জনই টিকিট পেয়ে গেলেন, লেটেস্ট মুকুটমণি অধিকারী। হ্যাঁ, তার মানে টিএমসিতে ভাড়া শূন্য হয়ে গেছে, হয় অন্য রাজ্য থেকে আনতে হবে, নাহলে অন্য পার্টি থেকে। সেই পার্টির মধ্যে বিশ্বাসযোগ্যতা সম্পন্ন, ক্লিন আর ইমেজওয়ালা কোনো লোক আর নাই। তমলুক থেকে দেবাংশু ভট্টাচার্য, একেবারে তরুণ তুর্কিকে দাঁড় করালো তৃণমূল। দিলীপ বাবু, ঠিক আছে, বর্তমান জেনারেশনে যারা নেতা আছেন তাদের গায়ে এত কালি লেগেছে, লোক আর নাম নিতে চাইবে না। তো এই নতুন মুখ নিয়ে এসে কিছু পরিবর্তনের চেষ্টা হচ্ছে, তাদের রাজনৈতিক অভিজ্ঞতা বা কন্ট্রিবিউশন কি তারা বাংলার প্রতিনিধিত্ব দিল্লিতে করবেন। এখন টিএমসি অধিকার আছে, যাকে ইচ্ছা কলাগাছকেও দাঁড় করাতে পারে। দিলীপ বাবু, বালুরঘাট আসনে বিপ্লব মিত্রকে ক্যান্ডিডেট করা হলো, কোথাও কি বালুরঘাট টাফ ফাইট হয়ে গেল বিজেপির জন্য? বিপ্লব মিত্র ওখানকার পুরনো নেতা, একসময় আমাদের পার্টিতেও এসেছিলেন, আর টিএমসি তাকে করেছে, তিনি তো ছিলেনই ওখানে, তাকে সামলাতে নিজের পার্টির এখন দলের ধর্ম ছিল। যাই হোক, টিকিট দিয়েছে, দেখা যাক। আমরা তো লড়াই করছি, মানুষ বিজেপির লড়াই দেখেছে, আমাদের সভাপতি লড়ছেন ওখানে, গতবার লড়াই করছেন, এবারেও করবেন। ওখানে এমএলএও জিতেছি, আমরা এমপিও জিতেছি, আগামীতেও জিতবো। দিলীপ বাবু, হুগলি এমন একটা আসন যেখানে সিটিং ক্যান্ডিডেটের বিরুদ্ধে, বিজেপির সিটিং ক্যান্ডিডেটের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, এমনকি অন্য নামে দেওয়াল লেখাও আমরা দেখেছি কদিন আগেই। সেখানে রচনা ব্যানার্জির মতো অতি জনপ্রিয় টেলিভিশনের একটি মুখ, হুগলি কি খুব টাফ সিট বিজেপির জন্য? টাফ সিট ছিলই, তা সত্ত্বেও আমরা জিতেছিলাম, এবারে আবার জিতবো। সংগঠন গতবারে আমাদের নতুন ছিল, তাও জিতেছিলাম। এখন তো আমাদের কর্মীদের অনেক অভিজ্ঞতা হয়েছে, সংগঠনের বিস্তারও হয়েছে, তো সেজন্য পুরো লড়াই করবো এবং লড়াই করেই জিতবে। নরেন্দ্র মোদী এসেছেন, দেশ মোদীর সঙ্গে আছে, তো দিল্লির দিকে মোদীর দিকে তাকিয়ে লোকে ভোট করবে। আপনাদের বাকি তালিকা কবে জানতে পারে বাংলা, দিলীপ বাবু? এসে যাবে, একদিন তো বিজেপি আগে করতো, বাকিরা আমাদের দেখাতে কি করছেন। বিজেপি সর্বভারতীয় পার্টি, 500-এর বেশি ক্যান্ডিডেট দেবে। আঞ্চলিক পার্টিতে চিন্তা নেই, যাকে ইচ্ছা করে দিতে পারে। আমাদের সারা দেশেতে বিভিন্ন রকম পরিস্থিতির মধ্যে ইলেকশন লড়তে হয়, এই জন্য চিন্তা ভাবনা করেই ঘোষণা। দিলীপ বাবু, আমার শেষ প্রশ্ন, অর্জুন সিং টিকিট পেলেন না তৃণমূলের হয়ে, অনেকেই এরকম মনে করছেন জল্পনা অর্জুন হয়তো আবার পদ্ম হাতে নেবেন। জানি না, আমি অর্জুন সিং পাননি, সুনীল মন্ডল পাননি, আরো সিনিয়ররা অনেকে পাননি, সেটা দেখি তাদের পার্টির মধ্যে কি রিঅ্যাকশন হবে। বিজেপি কি সহৃদয় হবে এদের ওপর? বিজেপি যে জিততে পারে এরকম লোককেই চয়ন করবে। দিলীপ বাবু, অনেক ধন্যবাদ, ইশারাই যথেষ্ট। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সৌরভ গুহ, আমার সহকর্মী, আমি সৌরভের কাছে চলে যাব। সৌরভ, দিলীপ ঘোষের সঙ্গে কথা হচ্ছিল, খুব তাৎপর্যপূর্ণ উত্তর দিলেন অর্জুন সিং নিয়ে, যে জিততে পারবে তাকেই দাঁড় করাবে বিজেপি, যখন অর্জুন সিং নিয়ে প্রশ্ন করলাম। একেবারে পিউ, অর্জুন সিং নিয়ে কিন্তু বেশ কিছুদিন ধরেই রাজ্য রাজনীতিতে একটা চর্চা চলছিল, বিশেষত তাপস রায় জয়েন করবার পরই রাজ্য বিজেপির একটা অংশ বলছিল যে অর্জুন সিং জয়েন করতে পারেন, সেক্ষেত্রে তিনি 10 তারিখও জয়েন করতে পারেন। তখনও কিন্তু নিশ্চিত ছিল না যে অর্জুন সিং টিকিট পাবেন কি পাবেন না। একটা কথা তো চলছিলই, সোমনাথ শ্যাম বা অন্যান্যরা যেভাবে বিদ্রোহ করছিল, তাতে করে ব্যারাকপুরে তাকে টিকিট দিলে পরে অবধারিতভাবে তিনি হারবেন বা তাকে হারানো হবে, এরকম একটা বার্তা ছিল। শেষমেশ এরকম একটা ফর্মুলা বার করবার চেষ্টা হচ্ছিল, ব্যারাকপুরে সৌগত রায় কিংবা অন্য কেউ দমদমে নিয়ে আসা হতে পারে অর্জুন সিংকে, কিন্তু শেষমেশ কিছুক্ষণ একেবারে লিস্ট বেরোনোর কিছুক্ষণ আগেই স্পষ্ট হয়ে যায় অর্জুন সিং দাঁড়াচ্ছেন না। নিঃসন্দেহে অর্জুন সিং কিন্তু অনেক পুরনো দিনের একজন সংগঠক, তিনি বিজেপিতে চলে যেতেই পারেন, এবং তিনি যদি বিজেপিতে চলে যান তাহলে বিজেপি বনাম তৃণমূলের টক্কর, একটা হেভি ফাইট কিন্তু আবার আমরা দেখতে পাবো ব্যারাকপুরে। সবথেকে বড় কথা, ব্যারাকপুরের আইন শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি নিয়ে কিন্তু আরও একবার প্রশ্নচিহ্ন দেখা দেবে, এবং সেই চান্সটা যথেষ্ট পরিমাণে রয়েছে। দিলীপবাবু এড়িয়ে গেলেন না, একটা ইশারাপূর্ণ মন্তব্য করলেন তোমার প্রশ্নের উত্তরে, আর নিঃসন্দেহে এটা খুব তাৎপর্যপূর্ণ।
একদম সৌরভ, এবং সেই সঙ্গে সঙ্গে যে নামগুলোকে বাছা হয়েছে, ধরো বিজেপি থেকে যারা এসেছেন তাদেরকে টিকিট দেওয়া হয়েছে, এটা কি কোথাও দল বদলের পুরস্কার? আমরা 2021-এ উল্টো স্রোতটা দেখেছিলাম। দেখো, দলবদলের পুরস্কার, মুকুটমণির টিকিট পাবেন এই আশ্বাস পেয়েই তিনি এসেছেন। নিঃসন্দেহে এটা দলবদলের একটা বড় পুরস্কার আমরা অবশ্যই বলতে পারি। এবং এত নীরবে, রাজা যে বলছিল না যে একদম নীরবে, ভীষণ নীরবে একটা হয়েছে। রাস্তায় দাঁড়িয়ে দলবদল, এটা এর আগে দেখা যায়নি। রাস্তায় দাঁড়িয়ে পতাকা বদল এর আগে দেখা যায়নি। সব থেকে বড় কথা, খুব ইন্টারেস্টিং লাগলো এই প্রার্থী তালিকায় স্থানীয় বিধায়কদের সংসদ পদে দাঁড় করানো হলো। জগদীশ বাসুনিয়া, নির্মল চন্দ্র রায়, কৃষ্ণ কল্যাণী, একের পর এক। বিশ্বজিৎ দাসের একটা নাম ছিলই, কারণ উনি বিজেপির বিধায়ক হিসেবে রয়েছেন। সেক্ষেত্রে তিনি পঞ্চায়েতে ভালো ফলাফল করেছিলেন, তাকে সংসদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করানো হবে এইটা নিয়ে যথেষ্ট পরিমাণে আলোচনা ছিল। কিন্তু বিপ্লব মিত্রের বিপক্ষে কেউ দাঁড়ালে পরেই বিপ্লব মিত্র তার যথেষ্ট সহযোগিতা করবেন না, এই উদাহরণ এর আগে হয়েছে। এবার গড় সামলাতে বিপ্লব মিত্রকেই দিয়ে দিল তৃণমূল কংগ্রেস দায়িত্ব। সুকান্ত দেখো, উত্তরবঙ্গ এমনিতেই কিন্তু তুমি যদি মালদা পর্যন্ত 8টা আসন দেখো, সেখানে কিন্তু বিজেপির হাওয়া বেশ ভালো রকম স্ট্রং আছে। তার মধ্যে বাইরে থেকে কোনো প্রার্থী নয়, একেবারে বিধায়কদের বেছে বেছে প্রার্থী করা, এটা কিন্তু একটা নিশ্চয়ই আলোচনার বিষয়। অন্যদিকে ইউসুফ পাঠান, দেখো বহরমপুরের মানুষের সুখে দুঃখের সঙ্গে জড়িয়ে থাকেন অধীর রঞ্জন চৌধুরী, একটা পলিটিক্যাল চরিত্র, রাজনৈতিক চরিত্র এবং পরিষদীয় দলনেতা সাংসদের পার্লামেন্টের। তার বিরুদ্ধে ইউসুফ পাঠানকে দাঁড় করিয়ে নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস একটা চমক দিয়েছে। গত নির্বাচনের বেশিরভাগ বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিতেছে, সুতরাং একটা এক্স ফ্যাক্টর যদি যুক্ত করা যায়, সেক্ষেত্রে হয়তো তৃণমূল কংগ্রেস মনে করেছে যে এক্ষেত্রে যে ফ্লোটিং ভোট, সেই ফ্লোটিং ভোটটা তাদের দিকে আসবে। কিন্তু বহরমপুর কিন্তু রাজনৈতিক ভোটের জন্যই বরাবর পরিচিত থেকেছে। সেখানে অনেক ধন্যবাদ সৌরভ, আপাতত তোমাকে। তবে দিলীপ বাবুকে যখন অর্জুন নিয়ে প্রশ্ন করলাম, উনি নিজে থেকে আরো একটা নাম আনলেন, সুনীল মণ্ডল। আমরা জানি না বিজেপির তালিকায় এই দুটো নাম আদৌ থাকবে কি না।